আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিশ্বের 100 দেশের উপর নতুন করে শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, বাংলাদেশের জন্য 37%। সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগের আশ্বাস প্রেস সচিবের। নতুন সভ্যতা গড়তে তরুণদেরকে উদ্যোক্তা হতে হবে। ব্যাংককে বিমস্টেক সম্মেলনের প্রধান উপদেষ্টা। দেশ বদলাতে গ্রাম থেকে পরিবর্তন শুরুর তাগিদ। আজ ইউনূস মোদির বৈঠক। ঈদের পর নির্বাচনী রোডম্যাপের দাবি জোরালো করবে বিএনপি। সংস্কার, শেখ হাসিনার বিচার, আওয়ামী লীগ নিষিদ্ধে সক্রিয় হবে জামাত ও এনসিপি। এবং ঈদ শেষে ফিরতি পথেও বাস, ট্রেন ও লঞ্চে নেই ভোগান্তি। স্বস্তিতেই রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। তৈরি পোশাক সহ বাংলাদেশি সব পণ্যের উপর নতুন করে 37% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যা এতদিন গড়ে 15% ছিল। যুক্তরাষ্ট্রের সব ধরনের গাড়ি আমদানিতে 25% শুল্ক আরোপ করা হয়েছে। সেই সাথে চীন, জাপান, কানাডা, ভারত ও ইউরোপীয় ইউনিয়ন সহ প্রায় 100টি দেশে পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্প। এই দিনটিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আজ থেকে আমেরিকার শিল্পের পুনর্জন্ম শুরু। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম। বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত 2টায় হোয়াইট হাউসে এই সংবাদ সম্মেলন করেন মার্কিন প্রেসিডেন্ট। রোজ গার্ডেনে উপস্থিত সাংবাদিক এবং অন্যদের উদ্দেশ্যে বক্তব্যের শুরুতেই তিনি বলেন, আজ খুব ভালো খবর থাকবে। এ সময় দর্শক সারি থেকে করতালি দিয়ে তাকে অভিনন্দন জানানো হয়। This is one of the most important days, in my opinion, in American history. যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি ঘোষণা করে ডোনাল্ড ট্রাম্প বলেন, বাণিজ্যের ক্ষেত্রে কখনো বন্ধু শত্রুর চেয়ে খারাপ হয়। এই দিনকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস হিসাবে অভিহিত করেন তিনি। This is Liberation Day. এটি আমেরিকার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন, আমাদের অর্থনৈতিক স্বাধীনতা ঘোষণার দিন। বছরের পর বছর এই দিনটির জন্য আমরা অপেক্ষা করেছি। এখন আমাদের সমৃদ্ধির পালা। নতুন শুল্ক নীতির মাধ্যমে আমেরিকা আরো সম্পদশালী হয়ে উঠবে। যুক্তরাষ্ট্রে বছরে বাংলাদেশের পণ্য রপ্তানি হয় $840 কোটি, যার বেশিরভাগই তৈরি পোশাক। ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে বাংলাদেশি পণ্যের উপর 37% শুল্ক আরোপে রপ্তানি খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। চীন, ভারত, কানাডা, মেক্সিকো, ইউরোপীয় ইউনিয়ন সহ প্রায় 100টি দেশের উপর আমরা নতুন করে শুল্ক আরোপ করেছি। এটি কার্যকর হলে আমেরিকা আরো সফল হবে। এতে আমাদের বাজেটের ঘাটতিও কমবে। বিভিন্ন দেশের উপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, এখন থেকে যুক্তরাষ্ট্রে সব ধরনের বিদেশি গাড়ি আমদানিতে 25% শুল্ক দিতে হবে। জাপান, জার্মানি সহ বিশ্বের নামি দামি কোম্পানিগুলোর গাড়ি আমেরিকায় চলে। দেশটাকে বাঁচাতে এভাবে বিনা শুল্কে চলতে দেওয়া যায় না। এখন আমরাও স্মার্ট ও খুব ধনী দেশ হতে শুরু করব। এতদিন অনেক দেশ আমাদের সম্পদ কেড়ে নিয়েছে, আমরা তা আর হতে দেব না। এই দিনটিকে যুক্তরাষ্ট্রকে আবারও সম্পদশালী করার ক্ষণ হিসেবে স্মরণ করা হবে বলেও মন্তব্য করেন দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসা মার্কিন এই ধনকুবের। This will be indeed the golden age of America. It's coming back. শরীফুল ইসলাম, এটিএন বাংলা। এদিকে ট্রাম্পের নতুন শুল্ক নীতির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে চীন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্রের সার্বজনীন শুল্কারোপ বিশ্ব অর্থনীতির জন্য বড় আঘাত। জাপানের মন্ত্রিপরিষদ সচিব বলেন, নতুন করে আরো 24% শুল্ক হার দুঃখজনক। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের সমালোচনা করে ওয়াশিংটনের নতুন শুল্ক নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। ট্রাম্পের নতুন স্বাধীনতা দিবস অস্ট্রেলিয়ার একটি অন্ধকার সময়ের সূচনা করেছে বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা। একই সাথে বিশ্ব নেতারা হুঁশিয়ারি দেন, শুল্ক হার নিয়ে ওয়াশিংটনের সাথে আলোচনায় ব্যর্থ হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের উপর বাংলাদেশ শুল্ক পর্যালোচনা করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ব্যাংককে তিনি সাংবাদিকদের জানান, বিষয়টি সমাধানে দ্রুত প্রয়োজনীয় শুল্ক যুক্তিসঙ্গত করার বিকল্পগুলো চিহ্নিত করছে এনবিআর। মার্কিন সরকারের সাথে বাংলাদেশের চলমান কার্যক্রম শুল্ক সমস্যা সমাধানে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিগিনিং অফ কনভারসেশন ইউএস এর তরফ থেকে। তো আর আমরা এটা যাচাই বাছাই করছি এবং সে অনুযায়ী এমন আমরা মুভগুলো নিচ্ছি যেটার কারণে আমাদের সাথে ইউএস এর আমরা মনে করি যে সামনে সুসম্পর্ক আরো দৃঢ় হবে এবং এমন একটা আমরা এই বিষয়টা নিয়ে আমাদের কথাবার্তা বা আমরা তাদের সাথে এমন একটা সলিউশনে যাব যেটা দুই পক্ষের জন্যই উইন উইন হয়, ইউএস এর জন্য উইন উইন হয়, আমাদের জন্য উইন উইন হয়। দেশ বদলাতে হলে পরিচালনা পদ্ধতি পরিবর্তনের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্যাংককে বিমস্টেক ইয়ং জেন ফোরাম শীর্ষক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারে তরুণরাই। সম্মেলনের দ্বিতীয় দিনে সামুদ্রিক পরিবহন সহযোগিতার সমঝোতা সড়ক সই হয় সদস্যভুক্ত 7 দেশের মধ্যে। এদিকে আজ সম্মেলনের সাইডলাইনে বৈঠক করতে যাচ্ছেন ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদী। ব্যাংকক থেকে বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শাংগ্রিলা হোটেলে বিমস্টেক মন্ত্রী পর্যায়ের 20তম বৈঠকের আগে জোটের পররাষ্ট্রমন্ত্রীরা সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি সই করেন। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি আঞ্চলিক শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরেন। মিয়ানমার থেকে জোর করে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নেওয়ার জন্য দেশটিকে অনুকূল পরিবেশ তৈরির উপর জোর দেন তিনি। গুড আফটারনুন। এদিকে বিমস্টেক ইয়াং জেনারেশনের অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সামাজিক ব্যবসা সম্পর্কে তুলে ধরেন তরুণদের সামনে, অনুপ্রাণিত করেন চাকুরি না করে উদ্যোক্তা হতে। Making money cannot be a goal of life, but if you want, put it there. I want to make money. Go ahead, but you listen to others what they want to do. I want to change the world. অনুষ্ঠানে তরুণদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। You cannot create a world with the same system. If you want to change the world, you have to change the system. There's no other option for you. No matter how you argue with it. If you go by the same road, you'll always get to the same destination. If you want to go to a new destination, you have to build a new road. শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রধান উপদেষ্টার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক। এ নিয়ে চলছে দুদেশের নানা প্রস্তুতি। শুক্রবার শেষ হবে 3 দিনব্যাপী বিমস্টেক সম্মেলন। বিমস্টেকের এবারের সম্মেলনে আঞ্চলিক ইস্যুর চেয়ে বাংলাদেশের জন্য বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক ইস্যুগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে দুদেশের সম্পর্কে কি মাত্রা তৈরি হয় সেটি এখন দেখার বিষয়। একই সাথে সম্মেলনের আলোচ্যসূচিতে রোহিঙ্গা ইস্যু না থাকলেও এই বিষয়ে গুরুত্বের সাথে তুলে ধরেছেন পররাষ্ট্র উপদেষ্টা। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ব্যাংকক। বিমস্টেক সম্মেলনে রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে থাই প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অনুষ্ঠানে তার সাথে পাশাপাশি চেয়ারে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় তাদের সাথে কুশল বিনিময় ও আলাপচারিতা হয়। এই সংক্রান্ত ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় থাইল্যান্ডের ব্যাংককের একটি হোটেলে নৈশভোজের আয়োজনে দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতারা একত্রিত হন। অনুষ্ঠানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, নেপালের প্রধানমন্ত্রী এবং অন্যান্য দক্ষিণ এশীয় নেতারা উপস্থিত ছিলেন। ঈদের ছুটিতে বিএনপি, জামাত সহ প্রায় সব দলের রাজনৈতিক কার্যক্রমই নির্বাচনমুখী। নিবন্ধনের শর্ত পূরণ, গণমানুষের কাছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের বার্তা পৌঁছানো ও নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত নতুন দল এনসিপি। অন্যদিকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি বিএনপির। জামায়াতের প্রত্যাশা সংস্কারের দৃশ্যমান বাস্তবায়ন আর শেখ হাসিনার বিচার সহ আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সোচ্চার এনসিপি। বিস্তারিত মাজাউল হক মুহাজ্জিরের। গণ আন্দোলনে স্বৈরশাসক শেখ হাসিনার 16 বছরের দুঃশাসনের পতনের পর এবার ঈদ উদযাপিত হল নতুন এক রাজনৈতিক বাস্তবতায়। তৃণমূল থেকে কেন্দ্র, বিএনপি ও জামাতের নেতাকর্মীদের পাশাপাশি ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির নেতারাও চষে বেড়াচ্ছেন নিজ নিজ এলাকা, যাচ্ছেন গণমানুষের দুয়ারে।
যদিও এনসিপি নেতাদের ব্যস্ততা অন্যদের তুলনায় একটু বেশি। দলটির সিনিয়র নেতা আরিফুল ইসলাম আদিব জানান, ঈদের ছুটি শেষে নিবন্ধনের শর্ত পূরণ, গঠনতন্ত্র, স্লোগান এসব চূড়ান্ত করবেন তারা। আমরা তো মনে করি অবশ্যই আগে আওয়ামী লীগের গণহত্যার দায়, আওয়ামী লীগের বিচার এবং দল হিসেবে তাদের রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং একই পাশাপাশি যে ন্যূনতম যে সংস্কার প্রস্তাবনাগুলো আছে, বিশেষ করে নির্বাচন, বিচার বিভাগ, সংবিধান এবং অন্যান্য যে বিষয়গুলো দুর্নীতি দমন থেকে, সেই সংস্কারগুলোর সুস্পষ্ট কিছু রূপরেখা দেখতে হবে। আপাতত আমরা দল শক্তিশালী করার দিকে মনোযোগ এবং এককভাবে নির্বাচন করার দিকে মনোযোগ। জুলাই অভ্যুত্থানের আগ পর্যন্ত রাষ্ট্রীয় দমনপীড়নে কোণঠাসা জামাতের নেতাকর্মীরাও এখন উজ্জীবিত। সিনিয়র নেতা মতিউর রহমান আকন্দ জানান, ইসলামিক দলগুলোকে নিয়েই আগামী নির্বাচনে নিজেদের শক্তির জানান দিতে চান তারা। জামাত ইসলামী তো নির্বাচনমুখী দল, সংস্কার দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে। অলরেডি সংস্কারের জন্য যে কমিশন, তারা তাদের প্রস্তাবনা রেডি করেছেন, আমরা মত দিয়েছি। এখন ঐক্যমত্যের জন্য যে কমিশন করা হয়েছে, সেই কমিশনের সাথে সকল রাজনৈতিক দলের আলাপ হবে। সে আলাপটা খুব বেশি সময় হওয়ার কথা নয়, কাজে অল্প সময়ের মধ্যেই সংস্কার সম্পন্ন করা সম্ভব। এরপরে নির্বাচনের দিকে দেশ অগ্রসর হতে পারে। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি জাতীয় নির্বাচনের সুস্পষ্ট ঘোষণার জন্য সরকারের উপর চাপ বাড়াবে বলে আভাস দিলেন দলটির সিনিয়র নেতারা। গণতন্ত্রের স্পিরিটের উপর এই সরকার গঠিত হয়েছে, সুতরাং গণতন্ত্রের যে সমস্ত উপাদানগুলি অপরিহার্য, সেগুলিকে নিশ্চিত করা, সেগুলিকে প্রতিষ্ঠা করা হচ্ছে তার প্রধান দায়িত্ব এবং তার মধ্যে হচ্ছে নির্বাচন। আর যে সংস্কারের কথা বলছেন, এটা তো আমরা তো কখনো এটা না করিনি। তবে নানা কারণে ঈদ পরবর্তী দেশের রাজনীতি যে ঘটনাবহুল হতে যাচ্ছে, এমন আভাস মিলছে তাদের বক্তব্যে। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। পাহাড়ের প্রধান সমস্যা চাঁদাবাজি। পার্বত্য চট্টগ্রামে চাঁদাবাজি ও অস্ত্রবাজি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার হেলিকপ্টারে রাঙ্গামাটির বাগাইহাট ও সাজেক পরিদর্শন শেষে তিনি বলেন, 5 আগস্টের পর সমতলের অনেক থানার অস্ত্র লুট হয়েছে। এসব অস্ত্র উদ্ধার হলে অনেক সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাহাড়ের উন্নয়ন সঠিক জায়গায় পৌঁছাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় সাজেকে অস্থায়ীভাবে একটি ফায়ার সার্ভিসের গাড়ি নিয়োজিত রাখতে সংস্থাটির মহাপরিচালককে নির্দেশ দেন তিনি। অবৈধ অস্ত্র ব্যবহার পাহাড় এবং প্লেন কোথাও কিন্তু এটা অ্যালাউড না। আপনারা জানেন 5 আগস্টের সময় আমাদের অনেক প্লেনে থেকে অনেক থানা লুট হয়ে গেছে। সব হাতিয়ারগুলি আমাদের কিন্তু এখন উদ্ধার হয় নাই। এই হাতিয়ারগুলি কিন্তু উদ্ধার হয়ে গেলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। ঈদ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে অনেকে। ভোর থেকে কমলাপুর স্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও বাস টার্মিনালগুলোতে মানুষের ভিড়। তবে মহাসড়কে যানজট না থাকায় ফিরতি পথেও আছে স্বস্তি। এদিকে আবারও নিজ রূপে ফিরতে শুরু করেছে ঢাকা। সড়কে বাড়ছে যানবাহনের চাপ। এহসানুল গনি স্বজনের তোলা ছবিতে আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। ঈদ শেষ, তাই কর্মস্থলে ফেরার তাগিদে আবারও রাজধানীমুখী মানুষ। ছুটি শেষ না হলেও নানা প্রয়োজনে অনেকেই ফিরছেন আগেভাগেই। যাত্রাপথের ক্লান্তি থাকলেও সবার চেহারায় এখনো ঈদ আনন্দের ছাপ। ঈদ বরাবরের মতোই খুবই আনন্দদায়ক ছিল। আমার আসার কথা ছিল 5 তারিখ, কারণ 6 তারিখ থেকে আমার ক্লাস স্টার্ট, বাট 5 তারিখের টিকিট আমি পাইনি, সো একটু আগে আসা। পরিবারের সাথে ছিলাম, আত্মীয় স্বজন ছিল, এখন বাইরে চলে যাচ্ছে আর কি, একটু মন খারাপ। এবার ঈদে 9 দিনের ছুটিতে ঢাকা ছেড়েছিল 1 কোটিরও বেশি মানুষ। ঈদের পরও 4 দিনের ছুটি পেয়েছে সবাই, তাই ফিরতি পথেও মহাসড়কে নেই ভোগান্তি। আলহামদুলিল্লাহ অনেক ভালো জার্নি হয়েছে। জার্নিতে কোনো বিরক্তিকর অবস্থার সৃষ্টি হয় নাই। এবার গাড়িতে সহজেই যেতে পারছি এবং সহজেই আসা গেছে। রাস্তা বেশ ফাঁকা ছিল, তো জ্যাম ছিল না, বেশ তাড়াতাড়ি চলে আসছি। এদিকে রাজধানীর সড়কে বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ। কর্মচাঞ্চল্য ফিরছে নগরীতে, তবে ব্যস্ত ঢাকার নিজ চেহারায় ফিরতে সময় লাগবে আরও কয়েকদিন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। সৈকতের টানে কক্সবাজারে এখন লাখো পর্যটক। পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দ উপভোগ করতে লাবণী পয়েন্ট থেকে মেরিন ড্রাইভের ইরানি ও পটুয়ার টেক পর্যন্ত পর্যটকদের উপচে পড়া ভিড়। সৈকতের পাশাপাশি কক্সবাজারের হোটেল, মোটেল ও গেস্ট হাউসগুলো পর্যটকের ঠাসা।
কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন রাসনা দাস। প্রচণ্ড গরম উপেক্ষা করেও ঈদের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের সরব উপস্থিতি। ইনানি পাথরের সৈকত, দরিয়ানগর, হিমছড়ি, ডুলাহাজরা, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ও রাম বৌদ্ধ মন্দিরেও রয়েছে ভ্রমণ পিপাসুদের ব্যাপক ভিড়। আগে থেকে হোটেল বুকিং না করায় অনেক পর্যটকদেরই পড়তে হয়েছে বিড়ম্বনার মুখে। 4 থেকে 5,000 টাকার নিচে পাওয়া যাচ্ছে না কোনো রুম, তাই অনেকেই বেশি দামে নিচ্ছেন হোটেল রুম ভাড়া। অনেক বড় একটা ছুটি পেয়েছি সবাই, এই কারণে ফ্যামিলির সবাই মিলে এখানে ঘুরতে এসেছি। খুব ভালো লাগছে, আর নিরাপত্তার দিকটা খুব ভালো, সিকিউরিটি খুব ভালো সিকিউরিটি আছে এখানে। অনেক ভালো এনজয় করছি সবাই, আমরা বাইরে সবাই আসছি একসাথে। কক্সবাজার আবাসিক হোটেল, মোটেল ও গেস্ট হাউসের মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার জানিয়েছেন, ঈদের পরদিন থেকে পর্যটকদের আগমন বাড়তে থাকায় তারকামানের হোটেলগুলো প্রায় বুক হয়ে গেছে। তবে কৃত্রিম সংকট সৃষ্টি করে হোটেল ভাড়া বেশি নেওয়ার অভিযোগ স্বীকার করেছেন তিনি। এবার আমাদের 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা থাকবে, আমাদের গোয়েন্দা টিম থাকবে, আমাদের সাদা পোশাকধারী ওয়াচ টিম থাকবে, নারী টিম থাকবে। বিশেষ করে অনেকে আমাদের পানিতে পড়ে যায়, এই কারণে আমাদের স্পেশাল এবার ট্রেনিং করানো ওয়াটার রেস্কিউ টিম থাকবে। এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোন বিশেষ তৎপরতা চালিয়ে যাচ্ছে। অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানিয়েছেন, পর্যটকদের সুরক্ষায় হেল্প ডেস্কের পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি চলার কথা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার পার্টেক্স খেলার খবর। ফিফা র্যাঙ্কিংয়ে 2 ধাপ এগিয়ে 183তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। হামজা চৌধুরীর অভিষেক ম্যাচের পর বাংলাদেশের র্যাঙ্কিংয়ে একটু উন্নতি হলো, তবে সবার শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অবস্থানে হেরফের হলেও আগের র্যাঙ্কিংয়ে শীর্ষ 10-এ যারা ছিল এবারও তারাই আছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আজ পুরুষ ফুটবল দলের র্যাঙ্কিং প্রকাশ করেছে। বাংলাদেশের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত 1 ধাপ পিছিয়ে 127তম স্থানে, তবে সাফ অঞ্চলে তারাই সবচেয়ে এগিয়ে। সাফে মালদ্বীপ, নেপাল ও ভুটানের পরে বাংলাদেশের অবস্থান, এগিয়ে আছে পাকিস্তান ও শ্রীলঙ্কার চেয়ে। বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ নারী দল। ক্রিকেটার ও দলের কোচের আশা, বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট নিয়ে দেশে ফিরবেন তারা। 9 থেকে 19 এপ্রিল লাহোরে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বের খেলা। 6 দলের এই টুর্নামেন্টে 10 এপ্রিল প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের নারীরা। পরাগ আরমানের রিপোর্ট। দিনের আলো ফুটতেই বিমানবন্দরে আসেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যরা। একে একে টিম বাস থেকে নামেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, নাহিদা, মারুফা, মেঘলারা। বাংলাদেশ দলের লক্ষ্য 6 দলের এই টুর্নামেন্টে শীর্ষ 2 দলে থেকে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয়া। আগের কয়েক বছর ধরে নারী ক্রিকেট দলটিকে পরিচর্যা করে আসছিলেন শ্রীলঙ্কান সাবেক ক্রিকেটার ও কোচ হাসান তিলকরত্নে। জানুয়ারিতে হঠাৎ করেই তিনি দায়িত্ব ছেড়ে দেন। দায়িত্ব দেয়া হয় দেশি কোচ সারোয়ার ইমরানকে। শিষ্যদের মতো তার গলায়ও আত্মবিশ্বাসের সুর। 8-10 দিন আমরা প্র্যাকটিস করেছি রোজার মধ্যে, ঈদের দিনও ছুটি ছিল না আমাদের। তো সেই হিসাবে আমি বলবো যে আমাদের যথাসাধ্য আমরা চেষ্টা করেছি আমাদের প্রিপারেশনের জন্য, এবং আমি মনে করি আমাদের প্রিপারেশনটা ঠিক আছে। ওখানে আমরা 5টা ম্যাচ আছে, আমরা 1 by 1 5টা ম্যাচে উইন করতে চাই। অনুশীলনে শিষ্যদের পাকিস্তানের উইকেট বিষয়ে ধারণা দিয়েছেন কোচ। মারুফা তৃষ্ণাদের উইকেট সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি ব্যাটারদের নিয়েও আলাদাভাবে কাজ করেছেন সারোয়ার ইমরান। আমাদের যে ক্যাম্পটা হলো, আমরা স্পেসিফিক এই কাজগুলো করেছি। ব্যাটিং উইকেটে কীভাবে বোলিং করতে হবে, ব্যাটিং উইকেটে কীভাবে ব্যাটিং করতে হবে, স্ট্রাইক রেট কীরকম হবে, সব কিছু আমরা এভাবে প্র্যাকটিস করেছি। বাছাই পর্বের খেলা শেষে 8টি দল নিয়ে আগামী 29 সেপ্টেম্বর থেকে 26 অক্টোবর পর্যন্ত ভারতের 5টি ভেন্যুতে হবে নারীদের 13তম বিশ্বকাপ আসর। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বিশ্বের 100 দেশের উপর নতুন করে শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, বাংলাদেশের জন্য 37%। সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগের আশ্বাস প্রেস সচিবের।
নতুন সভ্যতা গড়তে তরুণদেরকে উদ্যোক্তা হতে হবে। ব্যাংককে বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টা। দেশ বদলাতে গ্রাম থেকে পরিবর্তন শুরুর তাগিদ। আজ ইউনূস মোদির বৈঠক। ঈদের পর নির্বাচনী রোডম্যাপের দাবি জোরালো করবে বিএনপি। সংস্কার, শেখ হাসিনার বিচার, আওয়ামী লীগ নিষিদ্ধে সক্রিয় হবে জামায়াত ও এনসিপি। এবং ঈদ শেষে ফিরতি পথে বাস, ট্রেন ও লঞ্চে নেই ভোগান্তি। স্বস্তিতে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটেন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।